ভালোবাসার সকল প্রকার পার্ট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে। আমি ছিলাম বাসায়। তানিয়া স্কুলের দিকে যাচ্ছিল। প্রতিদিন সকালবেলা এই সময়টাতেই মেয়েটি বের হয়। যাওয়ার সময় নাকি আম্মুকে বলেছিল, চাচি আবির ভাইয়াকে আমার সাথে যেতে বলুন না। কিন্তু আমি ঘুমিয়েছিলাম দেখে আর ডাকা হয়নি। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে জানলে আমি নিশ্চয়ই যেতাম। তবে মানুষের সে শক্তি তো নেই। সে শক্তি যদি কারো থাকতো তবে হয়তো আজ আর সমাজে এখন কোনো কাণ্ড ঘটতো না, যা প্রতিনিয়ত সমাজকে ঢেলে দিচ্ছে ঝুঁকির দিকে। সারাদিন কেটে যাওয়ার পর সূর্য চলে আসে পশ্চিমের আকাশে। রক্তাক্ত আকাশের রূপ হয়তো আমাকে বোঝাচ্ছিল, যা তাকে বাঁচা। সে রক্তাক্ত হয়ে আছে। সূর্যের ভাষা বোঝার মতো যে মানুষের শক্তি নেই। যদি থাকতো তবে ঠিকই আমি চলে যেতাম। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। তানিয়ার আসার কোনো নামগন্ধ নেই। তানিয়ার আম্মু শাইলা বেগম আমাকে বহুবার কল দিল, তবে তেমন গুরুত্ব বহন করিনি আমি। ভাবলাম হয়তো তানিয়া আছে ফ্রেন্ডদের সাথে, ফিরে আসবে। সন্ধ্যা শেষ হয়ে রাত ঘনিয়ে এসেছে। এবার আর দুশ্চিন্তামুক্ত থাকতে পারলাম না। চাচিকে কল দিয়ে জিজ্ঞেস করলাম তানিয়া এসেছে কিনা। চাচি কান্নার ধ্বনি ছেড়ে বলেছে, আসেনি। বেশ আতঙ্ক হয়েছে সবাই। এই মেয়েটি তো কোনোদিন এত দেরি করে বাড়ি ফেরে না। বেশি সন্ধ্যা হলে সন্ধ্যা 6:30টার সময় চলে আসে। তবে আজ এত দেরি কেন? বুঝতে পারছি কিছু না কিছু তো অবশ্যই হয়েছে। তানিয়ার সব বন্ধুদের কল দিয়ে দেখেছি, কেউ জানে না তানিয়া কোথায়। অবিশেষে ওর স্কুলে ফোন দিলাম। স্যাররা বলেছে সেই 4টার সময় নাকি তানিয়া বের হয়ে গেছে। অদ্ভুত কাণ্ড তো, মেয়েটি যাবে কোথায়? গায়ে একটি কালো গেঞ্জি, তার উপর কালো শার্টটা পরে নিলাম। তাড়াহুড়ো করে বাড়ির নিচে এসে নিজের ইয়াম্মা R15 V3 জিরো বাইকটা নিয়ে ছুটে চললাম তানিয়ার খোঁজে। তবে ওই শহরে কোথায় খুঁজবো আমি? অনেক দ্রুত বাইক চালিয়ে যাচ্ছি, পথের পাশেও দেখতে পাচ্ছি না। কিছু দূর যেতে না যেতেই মোবাইল ফোন বেজে ওঠে। ভাইব্রেশন থাকায় কেঁপে ওঠে ফোন। জায়গায় বাইক থামিয়ে কলটা রিসিভ করলাম। ফোন কলের ওপর পৃষ্ঠ থেকে চাচির খবর দেয়, তানিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কথাটা শোনা মাত্রই বাইক থেকে হঠাৎ পড়ে যায় নিচে। মুখমণ্ডল কেমন যেন ছিমছিম শুরু করে দিয়েছে। আশপাশ তাকিয়ে দেখি সব যেন চুপচাপ হয়ে গেছে। আসলে কি সব চুপচাপ, নাকি আমার কাছে পৃথিবী শব্দটা পৌঁছাচ্ছে না? প্রায় 2 মিনিট পর হঠাৎ আবার সব শব্দ কানে ভেসে আসছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে বেশ। কোনোভাবে আবার বাইকে উঠে রওনা দিয়েছি বাসার দিকে। আমি জানি না আমি বাইক নিয়ে বাসা অবধি যেতে পারবো কি পারবো না। তবে এইটা মনে হচ্ছে আমি কিভাবে বাইক চালাচ্ছি তা নিজেও জানি না। অবশেষে 14 মিনিট পর বাসায় এসেছি। সবাই তানিয়ার লাশের পাশে বসে কান্না করছে। পুলিশ আর মিডিয়া এসে ভরে গেছে বাড়ি। পুলিশ তথ্য বেরও করেছে। বিকেল 5টায় কয়েকটি লোক তানিয়াকে ধরে নিয়ে যায়। ঘটনাস্থলে একজন বৃদ্ধা লোক দেখে ফেলেছে। পরে উনি তৎক্ষণাৎ পুলিশকে কল দিয়ে জানায়, সাথে গাড়ির নাম্বারটাও দিয়ে দেয়। গাড়ির নাম্বার 4916। ঢাকা মেট্রো ফলো করতে থাকি। শহরের উত্তরে নিরিবিলি একটা হাউস আছে, যেখানে মানুষ সহজে প্রবেশ করে না। আড্ডা জমে জুয়ারি আর গাঁজাখোরদের। তারা মোট 12 জন মিলে তানিয়াকে নিয়ে যায় সেই হাউসে। পুলিশ সেখানে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। তখন ওদের ধরেছে। তখনও তারা মৃতদেহটাকে উপভোগ করছিল। পুলিশ তাদের জেলে পাঠিয়ে তানিয়ার ব্যাগ ফোন থেকে চাচিকে কল দেয়। তারপরে কাহিনী পুলিশকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। সব কয়টার জন্য ফাঁসি হয়। পুলিশও হ্যাঁ সম্মতি দিল। এদিকে তানিয়ার জানাজা শেষ, দাপন সম্পন্ন হলো। আম্মু আমাকে ধরে কান্না করছে, কেন আমি তানিয়ার সাথে যাইনি তা বলে। তবে উল্লেখিত ঘটনায় আমি বলেছি, সামনে কি হবে তা যদি আগে মানুষ জানতো তবে কি সমাজে নোংরামো হতো। পরের দিন সকালবেলা থানা থেকে ফোন আসে আমার নাম্বারে। হ্যালো, আবির বলছেন? হ্যাঁ বলুন। আমি ইন্সপেক্টর মামুন বলছি। জি স্যার বলুন। আসলে আপনার চাচাতো বোনকে যারা ধর্ষণ করেছে তাদের জামিন হয়ে গেছে। উপর থেকে ডিক্লার এসেছে। কি করব বলুন? ছেড়ে দিন। এত সহজে কিভাবে মেনে নিলেন? বললাম তো ছেড়ে দিন। আমি জানতাম আইন কখনো দোষী আর নির্দোষী দেখে না। আইন দেখে লেভেল। লেভেল যাদের উচ্চতর হবে তাদের কাছে আইন শব্দ আছে। আমাদের কাছে আইন মানে মাথার চুল। দিন, ছেড়ে দিন। দেখুন আবির সাহেব, আইনকে কটূক্ষ করে কথা বলতে পারেন না। এতে আপনার বিপদ হতে পারে।
হ্যাঁ, সেটা তো আমি জানি। একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করলে আইনগতভাবে দোষীদের শরীকত করা হয়, আর বিচার না পাওয়া লোকগুলো আঙ্গুল তুলে দাঁড়াবার আগেই আঙ্গুলটা কেটে দেওয়া হয়। তবে চিন্তা করবেন না, আমি এর কোনো অ্যাকশনই নেব না। ছেড়ে দিন ওদের। একটু বেশি বলে ফেলছেন না? ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের ফাঁসি দিন। দেখি আপনার আইনের শক্তি কতটুকু। দিন ফাঁসি। আমার ফোনে ব্যালেন্স নেই। আল্লাহ হাফেজ। মামুন স্যার ফোনটা কেটে দেয়। তবে এত সহজে হেরে যাওয়ার ছেলে আবির না। দেখি জল কতটুকু গড়ায়। অপেক্ষা শুধু রাতের। রাতটা নেমে আসুক। মিশনে যেতে হবে। আইন কিছু করতে পারবে না। যা করতে হবে আমাকেই করতে হবে। সারাদিনে বাড়িতে অনেক লোকজন জড়ো হয়েছে। তানিয়ার মৃত্যুতে পরিবারের সবাই এসেছে বাড়িতে। নিজের রুমে বসে প্ল্যান বানিয়ে যাচ্ছি আমি, কিভাবে কি করা যায়। রাত 10:07। আমাকে এবার বেরোতে হবে। কালো গেঞ্জি আর কালো শার্ট পরে নিলাম। প্যান্টের পিছনের খোঁজায় পিস্তলটা নিয়ে নিলাম, একটা ছুরি কভার সহ। বেল্টের চিপায় রেখে দিয়েছি। মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয়ে গেলাম। বাইকটা নিয়ে ছুটতে লাগলাম সেই নিরিবিলি হাউসটায়। এক এক করে সবাইকে খুন করতে হবে। ওরা শুধু আমার বোনটাকে হত্যা করেনি, ওরা অপরাধী। শাস্তি ওদের পেতে হবে। বাতাসের গতিবেগে পৌঁছাই সেই নিরিবিলি হাউসে। হাউজের সামনে গিয়ে বাইকটা থামালাম। বাইরে থেকে মনে হচ্ছে ভেতরে কেউ নেই। অন্ধকার রুমের মতো হয়ে আছে। জায়গাটার বিবরণ এরকম: চারপাশে গাছপালা ভরা গোলকার মাঠের মাঝখানে এই হাউস। বাইকটা এক কোণে রেখে পিস্তলটা বের করলাম। ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করতে যাচ্ছি। দরজার সামনে গিয়ে দেখি দরজার তালা দেওয়া। তার মানে হাউসে এখনো কেউ নেই। তবে হার মানলে চলবে না। হাউসের পিছনে জঙ্গলটাই লুকিয়ে থাকবো। ওরা আসা মাত্রই মিশন স্টার্ট হবে। আজকে কেউ আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। যেই কথা সেই কাজ। হাউসের পিছনে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। এক জায়গায় প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি। কারো সাড়া শব্দ পেলাম না। তবু অপেক্ষা করা যাক, দেখি তারা কখন আসে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরও দেখছি কেউ আসেনি। এইবার মনে হচ্ছে ওরা রাতের বেলা আসে না হাউজে। তবে কি আর একটু অপেক্ষা করব নাকি চলে যাব? আর দিনের বেলায় তো মিশন চালানো যাবে না, এতে লোকে দেখে ফেলবে। কিন্তু কে দেখবে? এখানে কি কেউ আসে? মনে তো হচ্ছে না। তবে কি দিনের বেলায় আসবো? আর দেরি না করে চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। গাছের আড়াল থেকে বের হতে যাব, তখনই বুঝতে পারলাম পিছন থেকে কেউ শীষ বাজিয়েছে। হঠাৎ শীষ বাজাবে কে বুঝে উঠতে পারছি না। তবে কি আমার আসার পূর্বেই তারা টের পেয়ে গিয়েছিল? হতেও পারে। পিস্তলটা শক্ত করে ধরে পিছনের জঙ্গলে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতেই আবার খেয়াল করলাম গাছের আড়াল থেকে কেউ শীষ বাজালো। আবার গাছের আশেপাশে গিয়ে দেখতে লাগলাম, কাউকে পেলাম না। এবার আবার শুনতে পেলাম জঙ্গলের আরেকটু গভীর থেকে কেউ শীষ বাজালো। প্রচণ্ড রাগে গা জ্বলছে আমার। এভাবে লুকোচুরি খেলছে কে? আমি ছুটতে লাগলাম জঙ্গলের গভীর দিকে। পিস্তলটা হাতে শক্ত করে ধরে চারপাশে ঘোরাচ্ছি। কাউকেই চোখে পড়ছে না। কিছুক্ষণ পর এদিক থেকে শীষ দেওয়ার শব্দ শুনেছি। আবার কিছুক্ষণ পর অন্য দিক থেকে। শব্দের পিছনে ছুটতে ছুটতে হঠাৎ থেমে গেলাম। চারপাশ ভালো করে লক্ষ্য করে দেখলাম, আমি কোথায় চলে এসেছি? পথ তো হারিয়ে ফেললাম মনে হয়। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12:46। প্রায় 1টা বাজতে চলেছে। এত রাতে কীভাবে পথ নির্দেশ করব? ভালোভাবে আরেকবার চারিদিক চোখ বোলাতে লাগলাম। আন্দাজের পথ খুঁজতে লাগলাম আমি। এদিক সেদিক ছুটতে ছুটতে মনে হচ্ছে আমি আরও গভীরে চলে যাচ্ছি। আবার উল্টো দিকে ছুটতে গেলে মনে হয় আরও গভীরে চলে আসলাম। কিছুটা ভয় তো এবার পেয়েছি। আবার ঘড়িতে তাকিয়ে দেখি 1:23। অদ্ভুত ব্যাপার, এতক্ষণে আমার মনে হচ্ছিল প্রায় 2 ঘন্টা দৌড়াচ্ছিলাম। তবে মাত্র আধ ঘন্টা হয় কীভাবে? নিশ্চয়ই কিছু একটা ঘটতে যাচ্ছে। আবার হুট করে ট্রুম ট্রুম করে একটা শব্দ হয়। শব্দ শুনে বেশ চমকে উঠি আমি। তবে শব্দটা এসেছে পকেট থেকে। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 1:25-এ মিশন কমপ্লিট করব। কিন্তু আমি যে এক ভয়াবহ অবস্থায় ফেঁসে গেলাম। আমি কোথায়? আবার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর শুনতে পেলাম সে শীষ বাজানোর শব্দ। আবার চমকে উঠেছি। এবার মনে হচ্ছে সুরটা আমার ঠিক পিছনে, মাত্র 8-10 হাত দূর থেকে আসছে। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই সুরটা বন্ধ হয়ে যায়। আর আমি দেখতে পাই মাটিতে কিছু একটা পড়ে আছে। বস্তুটি কেমন যেন সাদা আলোয় জ্বলজ্বল করছে। ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এটা একটা বই। আমার সারা দেহ ঘামে ভিজে গেছে। কপালে ছোট ছোট বিন্দুর মতো ঘাম জমেছে। ভয়ে হাত পা যেন অনেকটাই দুর্বল। তবে এই বইটা কিসের? আর দেখতে পারি অদ্ভুত ওড়ে, জ্বলজ্বল করছে। সাথে দেখতেও অনেক অদ্ভুত। আমি কিছুটা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি ততই বইটার আলো কমিয়ে আসছে। মনে হচ্ছে আমার আগমনের সাথে সাথে বইটা সাদা থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে। অবশেষে আমি বইয়ের দ্বার প্রান্তে যেতেই
বইটা পুরোপুরিভাবে ব্ল্যাক হয়ে যায়। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বইটির উপরে মারলাম, কিন্তু কিছুই বুঝতে পারছি না। হাজিবাজি অনেক কিছুই লেখা আছে, কোন ভাষায় লেখা এসব তাও বুঝতে পারছি না। বইয়ের সামনে বসে পড়ি আমি। এরপর বইটি হাতে নিয়ে ভালোভাবে দেখি, ছোট্ট করে ইংরেজি ভাষায় লাল রঙে লেখা আছে দ্য ব্ল্যাক বুক। সত্যি অসাধারণ একটা বই, এমন অদ্ভুত বই আমি কখনো দেখিনি। কিন্তু এর ভেতরে কি লেখা আছে, গোপন কিছু? আমার তো জানতেই হবে এই বইয়ের রহস্য কী, আর এমন অদ্ভুত বই এখানে এলো কিভাবে? কিছু তো আছেই। সাহস করে আমি বইটার প্রথম পাতা উল্টাতেই বইয়ের ভেতর থেকে একটা রক্তমাখা ভয়ঙ্কর হাত বের হয়ে আসে, আর সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরে। অনেক জোরাজুরি করেও হাতটা ছাড়াতে পারছি না আমি। এবার খেয়াল করলাম বইটি আমাকে টেনে তার ভেতরে নিয়ে যাচ্ছে। এক্ষুনি হয়তো আমি বইটার ভেতরে চলে যাব। আমি 2 হাত দিয়ে সে ভয়ঙ্কর হাতটাকে ছাড়াতে যাচ্ছি, কিন্তু কিছুতেই তা সম্ভব হয়ে উঠছে না। হাতটার সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পর বুঝতে পারলাম আমার হাতটাই সেই হাতের মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। ভয়ঙ্কর হাতটা একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, পচা মাংসের মতো নরম হয়ে আছে। অন্যদিকে হাতটি আমার মুখ চেপে ধরে আছে, নিঃশ্বাসবদ্ধ আমার হবার জোগাড়। এভাবে প্রায় 4 মিনিটের মতো যুদ্ধ করার পর হঠাৎ হাতটা আবার বইয়ের ভেতর ঢুকে যায়। আমি যেন লম্বা করে একটা নিঃশ্বাস নিতে পারলাম। বইটার ভেতর থেকে যে হাত বের হয়েছিল তা আবার ঢুকে যায়। সঙ্গে সঙ্গে বইটাও আবার বন্ধ হয়ে যায়। আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। এক দৌড় দিলাম, কোন দিকে যাচ্ছি তাও জানি না। তবে আমার লক্ষ্য একটাই, বইটার থেকে দূরে চলে যাওয়া। অবশেষে আর 10 মিনিট ছুটে যাওয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয়েছিল তা মনে নেই আমার। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম সেই নিরিবিলি হাউসের সামনে। আমি পড়ে আছি সেই হাউসের উঠোনে। শোয়া থেকে উঠতে না উঠতেই দেখি কিছু একটা শব্দ কানে আসছে, যেন কোনো ইঞ্জিনের শব্দ। ভালোভাবে বোঝার চেষ্টা করে বুঝলাম কোনো গাড়ি আসছে। এত রাতে গাড়ি আসবে কোথা থেকে? নিশ্চয়ই ওরা হবে হয়তো। আর যাই হোক, এদের এবার আমার হাত থেকে কে বাঁচাবে? আমি এক দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লাম একটা গাছের আড়ালে। তার কিছুক্ষণ পরেই একটা গাড়ি দ্রুত বেগে উঠোনে এসে থামে। আমি ভালো করে লক্ষ্য করে যাচ্ছি কি হতে পারে। কোমরে হাত দিয়ে দেখি পিস্তলটা নেই, মনে হয় জঙ্গলে দৌড়াদৌড়ি করার সময় পড়ে গেছে। এদিকে ছুরিটাও হারিয়ে ফেলছি, একটা অস্ত্রও আমার সাথে নেই। তবে কিভাবে মারবো আমি তাদের? সে যাই হোক, ওরা কী কী করে তা দেখে নেই আগে, পরে কিছু একটা করা যাবে। কিছুক্ষণ পর গাড়ি থেকে কয়েকজন লোক নামলো, প্রায় 10-12 জন। অন্ধকারে তেমন স্পষ্ট মুখ দেখছি না, তবে যতটুকু বুঝতে পারছি কয়েকজন ছেলে হবে। এরপরে গাড়ি থেকে আরও 2 জন লোক নেমেছে। তাদের হাতে একটি মেয়ে, মেয়েটির পা ধরেছে একজন আর মাথা ধরেছে অন্যজন। তার মানে ওরা আরও একটি মেয়ের জীবন নষ্ট করতে চায়, কিন্তু আমি তো সেটা হতে দেব না। নিজের চাচাতো বোনকে বাঁচাতে পারিনি ঠিকই, এই মেয়েটাকে তো বাঁচাতে পারবো। ওরা মেয়েটিকে কোলে তুলে হাউজের ভেতরে নিয়ে যাচ্ছে। আমিও ধীরে ধীরে গাছের আড়াল থেকে বের হলাম। লোকগুলো হাউজের ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। মহা ঝামেলা তো। এখন আমি ঢুকবো কিভাবে? সে যাই হোক, পরে ঢোকা যাবে। কোনোভাবে আগে তাদের মারার প্ল্যান করতে হবে। ওরা হাউজের ভেতরে গেছে, তবে আমি জানলার দিক দিয়েও যেতে পারি। সে ভেবে জানলার দিকে যেতে চাইলাম, তখনই ফোনে একটা কল আসে। চমকে উঠি আমি, ভাগ্যিস ভাইব্রেশন করা ছিল, তাই আওয়াজ হয়নি। আমি এখন হাউসের বাইরে, ভেতরে চলে গেছে ওরা। আগে দেখি এত রাতে কে ফোন দিল। ফোনটা হাতে নিয়ে দেখি চাচি ফোন দিয়েছে। এত রাতে চাচি ফোন দিতে যাবে কেন? কয়টা বাজে তা দেখার জন্য ফোনের উপরে অর্থাৎ টাইমের দিকে তাকিয়ে দেখি 7:04। চোখ আমার কপালে উঠে যায়। কিছুক্ষণ আগে দেখেছি রাত 2টার কাছাকাছি, তবে সন্ধ্যা টাইম হলো কিভাবে? ফোনের সময় চেঞ্জ হয়েছে নাকি আমি ভুল দেখছি? সব কেমন গোলমাল লাগছে। ফোনটা রিসিভ করার সাথে সাথে চাচি বলল, আবির, তোর চাচাতো বোন তানিয়া এখনো বাসায় ফেরেনি, খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি কিছু কর। চাচির কথা শুনে হাওয়া হয়ে গেলাম। এ কেমন কথা বললো চাচি? নিজের হাতে তানিয়াকে দাবন করে আসছিলাম, আর এখন চাচি বলছে সে বাসায় ফেরেনি। তাও টেনশন হচ্ছে। মরা মানুষ কিভাবে ফিরবে আবার? কি হচ্ছে এসব? এবার মনে পড়লো সব কিছু। আমার কাছে পিস্তল নেই, ছুরিও নেই। চাচির টেনশন আগের মতো। তানিয়া নিখোঁজ। এরা হাউসে একটা মেয়েকে নিয়ে গেছে। টাইম পিছনে চলে এসেছে। আরও সিওর হওয়ার জন্য তারিখ দেখলাম। এবার পুরোপুরিভাবে অবাক হয়ে গেছি। তারিখটাও সেদিনের যেদিন তানিয়া মারা গেছে। তবে কি আমি না, এমন কি কখনো হতে পারে নাকি? একটা মানুষ কিভাবে অতীত স্মৃতিতে এসে অতীতকালকেই অবস্থান করে? আমি কি কোনোভাবে অতীতে চলে এসেছি? সব কিছু সেই বইয়ের জন্য না তো? যদি তেমন কিছু হয়েও থাকে তবে তো আমি তানিয়াকে বাঁচাতে পারি। দৌড়ে আমি জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখি হাউসের ভেতর তানিয়াকে শুইয়ে রেখে বেঁধে রেখেছে।
ওখানে শুধু সেই 12 জন লোকই নেই, সাথে ইন্সপেক্টর মামুন সাহেবও আছে। OMG, তবে কি মামুন সাহেবও সেদিন তানিয়াকে বিশ্বাসঘাতক, নিজেই অপরাধী ছিল আর নিজেই ভালো মানুষের মুখোশ পড়েছিল? প্রতারক সব। আজকে সব কটাকে শেষ করব। অতীতে এসে আমি ভবিষ্যৎবাণী পাল্টে দেব। জানালা ভেঙেই আমি ভেতরে চলে গেছি। গ্লাসের জানালা ছিল, তাই ভাঙতে সক্ষম হয়েছি। আমি ভেতরে ঢুকতেই ওরা সবাই আমার দিকে তাকায়। ভাঙা গ্লাসের একটি টুকরো নিয়ে সোজা ইন্সপেক্টর মামুন সাহেবের মুখে মেরে দিয়েছি। মামুন সাহেব আমাকে আঘাত করার জন্য পিস্তল বের করেছিল, কিন্তু গ্লাসের আঘাতে পিস্তল ছেড়ে দিয়ে উনি নিজের মুখে হাত দিয়ে ফেলে। সুযোগ বুঝে আমি দৌড়ে গিয়ে পিস্তলটা কুড়িয়ে নিই। আমার হাতে পিস্তল দেখে বাকির হাত উপরে তুলে ফেলে। কিন্তু এর আগের সময়ে আমার চাচাতো বোনের ধর্ষিতা ছিল, এদের তো ছাড়া যাবেই না। পিস্তলের বুলেট এক এক করে 6 জনের কপাল ভেদ করে ফেলছে। 6টির বেশি বুলেট নেই। তখনই চোখে পড়ে আমার থেকে 5 হাত দূরত্বে কোনো বালু জাতীয় কিছু। ওগুলো ওদের চোখে মারলেই খুন করতে অসুবিধা হবে না। দেরি না করে বালু নিতে যাচ্ছিলাম, তখন তাদের মধ্যে একজন বলল, ভাই, অ্যাসিড মারিস না, আর কোনোদিন এসব কাজ করব না। ছেড়ে দে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। লোকটির চিৎকার কানে আসতেই দেখি বালুর পাশে একটা বালতি। বালতির ভেতরে সবুজ রঙের কিছু পানি। ও আচ্ছা, তার মানে এই পানির কথা বলেছে সে। যাই হোক, সুবিধা হলো আমার। দেরি না করে বালু রেখে বালতিটা নিলাম। নিশ্চয়ই ওরা এসব অ্যাসিড নিয়ে অনেক মেয়ের জীবন নষ্ট করে। প্রেমের প্রস্তাবে রাজি না হলে ওদের চেহারা নষ্ট করে দেয়। এদের তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমার হাতে বালতি দেখে ওরা সবাই দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলো। আমি সেই সুযোগ সময় আর হাতছাড়া করিনি। দরজার 5টা তালা খুলতে খুলতে ওদের সময় লাগবে। একদিকে সবাই একত্রিত আছে, আর কিছু না ভেবে সবার গায়ে অ্যাসিড মেরে দিলাম। যন্ত্রণায় কাতরাতে লাগলো সবাই। তবে আমার রাগ এখনো কমেনি। পাশেই দিকে একটা লোহার দণ্ড বেশ শক্ত আছে। সোজা গিয়ে সবার মাথায় আঘাত করতে লাগলাম। কারো মাথা ফেটে মগজ বের হতে লাগলো, কারো খুলি ঠাস করে ফুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে দরজার সামনে। এক এক করে সবাইকে মেরে ফেলেছি। পিছনে তাকিয়ে দেখি তানিয়া অজ্ঞান হয়ে গেছে। হয়তো খুন খারাপ দেখে হুঁশ রাখতে পারেনি, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকাটা ঠিক না। তাড়াতাড়ি গিয়ে তানিয়াকে ডাকতে লাগলাম। কয়েকবার ডাক দিতেই উঠে যায় তানিয়া। কিছু আর বলার সময় দেইনি। সোজা হাত ধরে নিয়ে এলাম জানালার কাছে। জানালা দিয়ে বের হয়ে দেখি বাইকটা নেই। অবাক হলাম আবার, বাইকটা কোথায় গেল? মনে পড়েছে আমি তো অতীতে এসেছি, নিশ্চয়ই বাইক বাসায়। তানিয়ার হাত ধরে দৌড়ে দৌড়ে রাস্তায় চলে আসি। এরপর একটা সিএনজি দাঁড় করিয়ে সেখানে উঠে পড়লাম। সিএনজিতে উঠতেই তানিয়া জড়িয়ে ধরে আমাকে। মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছে, তাই হয়তো এমন করছে। আমিও তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি। 20 মিনিট পর বাসায় এসে পৌঁছাই। সিএনজিওয়ালাকে ভাড়া দিয়ে বাড়ির ভেতরে চলে আসি। দরজায় কলিং বেল বাজাতেই আম্মু দরজা খোলে। আমাকে রক্তমাখা দেখে ভয় পেয়ে যায় আম্মু। আমি দ্রুত বাসায় ঢুকে দরজাটা বন্ধ করে ফেলি। আমার সাথে তানিয়াকে দেখে সবাই খুশি হলেও আমাকে দেখে সবাই টেনশনে পড়ে যায়। আম্মু আমাকে জিজ্ঞেস করে, কি রে, তোর এই অবস্থা কেন? দেখলাম রাস্তার পাশ থেকে তানিয়াকে কয়েকজন লোক ধরে নিয়ে যাচ্ছিল। তাদের পিছু নিতে নিতে চলে যাই আমি তাদের বাসায়। ওখানে ওরা তানিয়াকে রেপ করতে চাচ্ছিল। এরপর আমি তানিয়াকে বাঁচাতে গিয়ে ওদের খুন করে ফেলেছি। হাই খোদা, কি বলিস? কেউ দেখেনি? না, এখন বেশি কথা বলো না। তানিয়ার আম্মুকে কল দিয়ে বলো তাকে নিয়ে যেতে। আমি ফ্রেশ হতে গেলাম। কোনোভাবে কথা কাটিয়ে চলে এসেছি রুমে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে এসেছি। রুমে বসে বসে চিন্তা করছি এইটা কিভাবে সম্ভব হলো। আমি অতীতে এসে ভবিষ্যৎ পাল্টে দিয়েছি। ভাবতেই কেমন যেন গা শিরশির করে ওঠে। বিছানা থেকে উঠতে যাব, তখন শুনতে পেলাম শীষের শব্দ। একদম সেম শব্দ যে আওয়াজ আমি জঙ্গলে শুনেছি, ঠিক তেমনই। সুরটা আসছে ব্যালকনির দিক থেকে। তবে কি ব্যালকনিতে কেউ আছে? আমি ধীরে ধীরে ব্যালকনির দিকে এগোতে লাগলাম। ব্যালকনির দরজায় হাত দিতেই শীষ বন্ধ হয়ে যায়। আমিও থেমে গেলাম। ভাবছি দরজা কি খুলবো, খুলেই দেখি কি হয়। দরজা খুলে ব্যালকনিতে এসে দেখি নিচে সে বইটা পড়ে আছে। চোখ কপালে উঠে যায় আমার। বইটা আমার পিছু নিতে নিতে বাসায় চলে এসেছে। এখন কি হবে, কি করব আমি এই বইটার? তবে বইটার অনেক শক্তি আছে। এই বই দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। কোনো ক্ষতি তো হচ্ছে না, তাই আর না ভেবে সোজা গিয়ে বইটা নিয়ে নিলাম। আবার ফিরে এলাম রুমে। টেবিলে বসে বইটা সামনে রেখেছি, কিন্তু এই ব্যবহার করব কিভাবে? তখন তো কি থেকে কি হয়ে গেছিল বুঝতে পারিনি। এখন কি আবার সে ভয়ঙ্কর হাত বের হবে? যদি বের হয় তবে কি আমার আবার অতীতে চলে যাব? না, সাবধানে করতে হবে। বইটা খোলার সাথে সাথে পিছনে চলে যাব, যাতে কোনো হাত আমাকে ধরতে না পারে। যেই ভাবা সেই কাজ। বইটা খুলেই 3-4 হাত পিছু চলে এসেছি, কিন্তু এবারের কোনো হাত বের হয়নি। বইয়ের উপরে বাংলা ভাষায় কি যেন লেখা আছে,
তার মানে বইটা সবসময় কাজ করে না। এই লেখাগুলো পড়ে হয়তো আমি জানতে পারবো এই বইয়ের ব্যবহার বিধি। সোজা গিয়ে আমার চেয়ারে বসলাম। লেখাগুলো পড়া শুরু করতে যাব, ঠিক তখনই 2টা হাত বের হয়ে আসে। আগের বার ছিল একটা হাত, এবার 2টা বের হয়ে আমার মুখ চেপে ধরে ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। একটু পরই আমাকে বইটি নিয়ে যাবে, কিন্তু কোথায়? আমি জানি বইটি কোনো অলৌকিক শক্তির অধীনে আছে। আগেরবার যেহেতু আমাকে অতীতকালে নিয়ে গিয়ে বর্তমানের পরিস্থিতি পাল্টাতে সাহায্য করেছে, এবার হয়তো তেমনই কিছু ঘটবে যা বাস্তব জগতে মানুষ কখনোই বিশ্বাস করবে না। বইটি আমাকে অনেক জোরে টেনে নিচ্ছে তার অলৌকিক হাতের মাধ্যমে। পূর্বের ঘটনার মতো হয়তো এবার আমাকে ভালো কিছু উপহার দেবে। তাই আমিও আর জোর খাটালাম না। এবার নিজের ইচ্ছাতেই বইয়ের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েছি। বইটির ভিতরে যখন আমি প্রবেশ করতেছিলাম, তখন চোখের সামনে শুধু সাদা একটা আলো দেখতে পেয়েছি। এরপর চোখে শুধু সাদা রঙের আলো ছাড়া কিছুই দেখতে পাইনি। চোখটা খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় আমার। কিছুক্ষণ পর চোখ মেলে দেখি আমি একটা মরুভূমিতে আছি। এটা কোথায়, আর আমি কেন এখানে এসেছি? বুঝে আসলে সেই বইয়ের কথা। নিশ্চয়ই সব কিছু সেই বইয়ের কারসাজি। তবে আমি এখানে কেন? এখানে নিয়ে আসার কারণ বা কি? আশেপাশে চোখ বুলিয়ে সেই বইটি খুঁজতে লাগলাম, তবে কিছুই দেখতে পারছি না আমি। হুট করেই চোখে পড়ে অনেক দূরে একটা বসত বাড়ি দেখা যাচ্ছে, তাও গাছপালা সহ। হতে পারে এই মরুভূমির শেষ প্রান্ত ওখানেই হবে। মাথার উপর সূর্যের তাপ যেন মাথা ছিদ্র করে ঢুকে যাচ্ছে। প্রচণ্ড রকমের গরম, ঘামে দেহের শার্ট ভিজে একাকার। তবুও কী বা করার, আমাকে যে লোকালয়ে যেতেই হবে। বিসমিল্লা বলে হাঁটা শুরু করি। পথ যেন শেষ হবার নয়, আর সে লোকালয় যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। অনেকটা দূর হাঁটার পর প্রায় ক্লান্ত হয়ে যাই আমি। শরীর খুব দুর্বল, বুঝতে পারছি। এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে পানিও নেই, কিন্তু হেরে গেলে চলবে না। সামনের এলাকায় হয়তো পানির সন্ধান পাবো, আর এইটাও জানতে পারবো যে আমি কোথায়। পায়ের পর পা চালিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে অবশেষে আমি সেই এলাকার দ্বার প্রান্তে এসে পৌঁছাই। আর তখনই দেখি কিছু মানুষজন সে লোকালয়ের পাশে দাঁড়িয়ে আমাকে দেখছে। ওদের দেখতে বড় মানুষের মতো লাগে, কালো দেহ, তার উপর বডি বিল্ডার। তার গায়ে বড় বড় কয়েকটা পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছে। লম্বাতেও বেশ বড় মনে হচ্ছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে ওদের মাফা বুদ্ধিমানের কাজ নয়। আমার উচিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা। যদি কোনোভাবে আমি বাসায় ফিরতে পারি তবেই মঙ্গল। আমি পা চালাতে লাগলাম। ওনারা আমার থেকে মাত্র 200-300 হাত দূরে। তাদের দেখে কিছুটা সান্ত্বনাও পেয়েছি। অবশেষে মানুষের দেখা তো মিলেই গেল। আমি হেঁটে হেঁটে ওদের কাছে যেতেই এক বৃদ্ধা লোক কু করে শব্দ করতে লাগলো, যেন কিছু একটা ইঙ্গিত করছে উনি। ওনার কু কু শব্দের পর এবার সবাই, অর্থাৎ বৃদ্ধ লোকের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকা লোকগুলো শব্দ করতে লাগলো। তারাও একসঙ্গে তাল মিলিয়ে কু কু শব্দ করে যাচ্ছে। ওনাদের এমন অদ্ভুত আচরণ দেখে বিস্মিত হয়ে গেলাম। এরা কি মানুষ নাকি অন্য কিছু? সন্দেহ তো হচ্ছেই। হুট করে আমার পা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি থেমে যাওয়ার সাথে সাথে ওনারাও চুপ হয়ে গেছে। ভারী অদ্ভুত তো। এরা কি ইঙ্গিত দিচ্ছে আমাকে? কিছু তো বুঝতে পারছি না। এই বই তো দেখছি আমাকে মহা বিপদে ফেলে দিল। তবে বইয়ের ব্যবস্থা বেছে ফিরলে করব। আগে আমি বাসায় যাই, কিন্তু এখন কি করব আমি? এগিয়ে গেলে ওরা শব্দ করে ওঠে, আর দাঁড়িয়ে থাকলে রৌদ্রে শুকিয়ে তক্তা হয়ে যাব। তবে এগিয়ে যাওয়া যাক, যা হবার পরে হবে। আগে আমার পানি খেতে হবে, তারপর ভাগ্যে যা আছে তাই হবে ভেবেই আবার পা চালাতে লাগলাম। সাথে সাথে ওরাও আবার কু কু করে শব্দ করতে লাগলো। অবাক হলেও আমি তাদের সামনে গিয়ে দাঁড়াই। এবার ওরা সবাই আবার চুপ হয়ে যায়। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চিড়িয়াখানায় কোনো নতুন প্রাণী এসেছে। সাহস করে আমি তাদের বলছি, ভাইয়ারা, এই জায়গার নাম কি? কেউ কি বলবেন প্লিজ? ওরা আমার কথা শুনে নিজেদের মধ্যে হাজিবিজি কি সব বলে যাচ্ছে, যা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওদের মধ্যে সেই বৃদ্ধা লোক এসে আমাকে বলল, হাউগা হিং হিং মৌ পা ইদারি সিং। জিহ্বা এক হাত বের করে আমি শুধু কথাটা শুনে গেলাম। এইটা কোন ভাষায় কথা বললেন উনি? এরা কি আসলেই মানুষ কিনা সেটা সন্দেহ হচ্ছে। আবার মনে পড়লো সেই বইয়ের কথা। বইটা আমাকে কোথায় নিয়ে এসেছে তা ঘড়িতেই দেখা যাবে। হুট করে আমি ঘড়ির দিকে তাকাই। ঘড়িতে টাইম আর ডেট দেখে মাথার চুল খাড়া হয়ে যায় আমার। আমার কি সর্বনাশ হলো! ঘড়িতে সময় 3টা 24 আর তারিখ হচ্ছে 5/8/1586 সাল। প্রায় 434 বছর আগে চলে এসেছি আমি। এত বছর আগে এসে কি করব আমি? সে বইটি আমার সাথে কেমন গেম খেলে যাচ্ছে। আর এই মানুষগুলো হচ্ছে আদিবাসী। এরা তো আমার সাথে কথাও বলতে পারবে না। লোকটিও বা আমাকে কি জিজ্ঞেস করছে, উত্তর না দিলে আবার কি থেকে কি করে বসে কে জানে। এখন আমার একটাই রাস্তা আছে, তা হচ্ছে পালানো। এদিকে
লোকগুলো আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আবার সে লোক বলল, ইয়াগিল হালগাল মাল কিলা আচানিহা। আমি জানি বুঝে পেরেছি আজকে এরা আমাকে খাবার হিসেবে চালিয়ে দেবে। আমি কোথায় এসে পড়লাম? 1588 সালে এসে আদিবাসীর খাবার হব? আমি কি ফিরে যেতে পারবো না? চোখ দিয়ে আমার পানি ঝরে পড়ছে। জীবনের শেষ মুহূর্তকে উপভোগ করার স্বাদ নিশ্চয়ই ভালো হবে না। তখনই ওদের থেকে গুলো কেটে দেয়। তখনই আমি আগুনের উপর পড়তে পড়তে যাচ্ছিলাম। মেয়েটি আবার এক লাফ দিয়ে আমাকে ধরে ফেলে, শূন্যে ভেসে আবার নামিয়ে দেয় আগুনের পাশে। মুহূর্তকে দম দিয়ে আমার হাতটি ধরে ফেলে মেয়েটি। এরপর সোজা দৌড়ে নিয়ে যাচ্ছে। আমি ওর সাথে দৌড়ে যাচ্ছি, কিন্তু কার সাথে যাচ্ছি কে উনি, আর আমাকে কেন বাঁচালো? তাও 1588 সালে। কয়েক মুহূর্তে সব পাল্টে গেলেও আরো গভীরতর বিপদের ইঙ্গিত পাচ্ছি আমি। মেয়েটি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এখন খেয়াল করলাম আমি দৌড়াচ্ছি ঠিকই, কিন্তু মাটিতে আমার পা নেই। মেয়েটি এতই গতিবেগে ছুটে যাচ্ছে যে আমি হাওয়ায় ভাসছি। বুঝতে বাকি কই, উনি তো সাধারণ কেউ না, নিশ্চয়ই কিছু হতে যাচ্ছে। অবশেষে মেয়েটি আমাকে একটা পাহাড়ের উপরে তুলতে শুরু করে, যে পাহাড়ে কোনো গাছপালা নেই, শুধু পাথর আর পাথর। অন্ধকার নেমে এসেছে, চারিদিক কালো ছাই পরিণত হচ্ছে। আর আকাশের কথা কি বলবো, আকাশ ভরা তারা, হোগা মারা সারা। একসময় মেয়েটি আমাকে ছুঁড়ে ফেলে দেয় একটি গুহার সামনে। অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। ভুল করে রূপকথার দেশে চলে এসেছি কিনা ভাবছি। মেয়েটি আমাকে ফেলে দিয়ে সোজা হাতে দাঁড়িয়ে আছে। জোরে ছুঁড়ে মারায় পিঠে খানিকটা ব্যথা পেয়েছি। হামাগুড়ি দিয়ে আবার দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি মেয়েটি যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছে। আমি প্রশ্ন করলাম, কে আপনি? আমাকে উদ্ধার করেছেন কেন? আর এখানে বা কেন এনেছেন? সারা শব্দ আসছে না, চুপ মেরে দাঁড়িয়ে আছে উনি। উনি কি কানে শুনতে পায় না নাকি? আমিও খানিকক্ষণ চুপ মেরে দাঁড়িয়ে আছি। তাও উনি কথা না বলেই দাঁড়িয়ে আছে। এবার সাহস করে আর একটু কাছে গিয়ে বললাম, আপনি আমাকে শুনছেন? না। তাও চুপ।
যে মেয়েটিকে আমি পাথরের পাহাড় আয়নার ভিতর আমার ছবি
অফ হয়ে গেছে আমার, বিলি হচ্ছিল না। তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হলাম, কেউ দেখেনি আমাকে। ব্যাগটা কাঁধে নিয়ে কলেজ থেকে বের হতেই দেখি সব মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে হলিউড মুভির কোনো হিরো যাচ্ছে। কিছু মেয়ে অজ্ঞান হয়ে পড়েও গেছে। কিন্তু আমার কাছে এইটা মোটেও সাধারণ ব্যাপার না, কারণ আমি জানি আমি কতটা বিপদের গন্ধ পাচ্ছি। আমি হয়তো এদের থেকেও অনেককে শিকার করব। হয়তো কাল নিউজ আসবে শহরের মানুষদের আক্রমণ করছে কোনো এক অজানা পশু। কিন্তু নিউজ তো ভুল, এসব কোনো পশু না, আমি নিজেই করছি সব কিছু। মূল কারণ সে বই। আজকে বইটাকে আমি পুড়িয়ে ফেলবো। মনে মনে এই রাগটা নিয়ে বাসার দিকে যাচ্ছি। রাত 8টা বাজে এখন। কলেজ থেকে আসার পর 15টা গুলি খেয়েছি। পিস্তলের বুলেট আমার পিঠ ছিদ্র করে ফেলেছে। এক মহাযুদ্ধ করেছি আমি। তবে এখন মাথাটা ঝিম করে উঠেছে। আমাকে এখন বের হতে হবে, আবার কাউকে স্বীকার করব। যেতে না যেতে আবার দুর্বল হয়ে গেছি। এত ঘন ঘন রক্তের পিপাসা পাচ্ছিল যে নিজেকে কন্ট্রোল রাখা যাচ্ছে না। কিন্তু মানুষ কোথায় পাবো? সবাই আমার ভয়ে লুকিয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে একটা 4 তলা বিল্ডিং এর ভেতর চলে গেলাম। কেঞ্চি গেট আটকে প্রতিটা রুমে নক করে করে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ছি আমি, রাক্ষসজিত বহন করে আমার ভেতর। এমন সময় পুলিশের গাড়ির শব্দ পেলাম। দৌড়ে পালাতে যাব, তখন একজন পুলিশ আমার বুকে গুলি করে দেয়। অলৌকিকভাবে বুলেট আমার দেহের ভেতরে গিয়ে রক্তের সঙ্গে মিশে গেল। অর্থাৎ পুলিশের বুলেট আমার কিছুই করতে পারবে না। পরপর আরও 14টা বুলেট ছুঁড়ে তারা, কিন্তু বুলেট আমার ক্ষতি তো দূরে থাক, ব্যথা তোরও করতে পারছে না। ভয়ঙ্কর এক হাসি দিয়ে এবার ঝাঁপিয়ে পড়ি পুলিশের ওপর। ধীরে ধীরে সবার রক্ত হজম করি। মোট 33 জন শিকার করলাম। বাসায় এসে দেখি কেউ নেই বাসায়। নিশ্চয়ই মিডিয়ার লোক ভাইরাল করে দিচ্ছে। একা একা ভালো লাগছে না। অন্যদিকে শরীর দুর্বল হতে লাগলো। রাত 8টা বাজে এখন। কলেজ থেকে আসার পর 15টা গুলি খেয়েছি। পিস্তলের বুলেট আমার পিঠ ছিদ্র করে ফেলেছে। এক মহাযুদ্ধ করেছি আমি। তবে এখন মাথাটা ঝিম করে উঠছে। আমাকে এখন বের হতে হবে। আবার কাউকে শিকার করব। 34 নম্বর শিকার। বাসা থেকে বের হয়ে দেখি রাস্তা ফাঁকা। এদিকে আমিও আর নিতে পারছি না। অনেক কষ্টে 3 রাস্তার মোড়ে এসে দাঁড়াই। বাস স্ট্যান্ডেও কেউ নেই। হতাশ হয়ে রাস্তার মধ্যে বসে পড়লাম। কান যেন আগুন বের হচ্ছে। আমার এখন রক্ত চাই। রক্ত ছাড়া শান্তি মিলবে না আমার। কোথায় পাবো রক্ত? কখন পান করব তাজা লাল রঙের গরম রক্ত? অশান্তি লাগছে খুব। কেউ দরজাও খুলবে না। সবাই আমার কথা জেনে গেছে। আপনিও তো জানেন, নয়তো আপনার রক্তই পান করতাম। যদিও আমার নাগালে থাকতেন। কিছুক্ষণ পর কেউ আমার মাথায় হাত রাখে। ঝিমঝিম করা মাথাটা হঠাৎ হালকা হয়ে গেল। মাথা তুলে তাকিয়ে দেখি এক অচেনা ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। গায়ে একটা কালো চাদর দেওয়া, মুখ ভর্তি দাড়ি, আর হাতে অনেক রক্ত। রক্ত নেই আছে। কিভাবে? আজ একটা চায়ের দোকানে তোমাকে টিভিতে দেখলাম, তাই তোমার খোঁজে চলে আসলাম আমি। খুব ভালো করে জানতাম তুমি রক্তের সন্ধানে বের হবে।
আর এটাও জানি এই বইয়ের বিষাণ তুমিও করতে পারবে। কিভাবে? এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কেউ দেখে ফেলবে। আমন্ত্রণকারীরা যে কোনো সময় চলে আসবে। চলো কোথাও বসে কথা বলি। চলুন। এরপর উনি আর আমি জঙ্গলের ভিতর প্রবেশ করলাম। এই জঙ্গলের শেষ সীমানা নিরিবিল হাউসের পাশে। অনেক বড় জঙ্গল হলেও এর চেয়ে বড় জঙ্গলের ভেতরেই আছে মাত্র 2 কিলো জঙ্গল, একটি দেশের সমান। কি বুঝতে পারলেন না? আমিও বুঝিনি, তবে লোকটির কথা শুনে বুঝলাম। আপনারা শুনুন কি বলেছে উনি। আচ্ছা, আপনি এই বই পেয়েছেন কোথায়? তুমি পেয়েছো কোথায়? আমার চাচাতো বোনকে। এরপর সব কথা খুলে বললাম। আমার বলার পর উনি বলল, সেদিন তুমি জঙ্গলে লুকানোর পর তার ফাঁদে পড়ে গিয়েছিলে। এই জঙ্গল 2 কিলোর পথ হলেও জঙ্গলের ভিতর এমন এক রহস্য আছে যা দেখলে তুমি মনে করবে অন্য একটি দেশে চলে এসেছো। অর্থাৎ জঙ্গলের ভেতর জঙ্গল। মনে আছে তোমাকে হঠাৎ অন্য জঙ্গল নিয়ে গেছে? অচেনা ছিল। সেটাই, তুমি তখন তাদের দেশে ছিলে। কিন্তু এসব কে করছে? ডক্টর মাহফুজ রহমান আশিক। উনি কে আবার? পিপিলিকা পত্রিকার সাধারণ কর্মী ছিল। একসময় উনি টিকান হন যে ওনার ছবি পত্রিকায় আসবে, তাই উনি সে কাজ ছেড়ে দেয়। অন্য কিছু করতে চেয়েছেন, যেটা করলে ওনার ছবি পত্রিকার ছাপানো হবে। এইটা সেইটা নিয়ে অনেক কাজ করেছেন, কিন্তু কিছুই করতে পারেননি। অবশেষে উনি ম্যাজিক শেখানোর প্ল্যান করে, তাও ব্ল্যাক ম্যাজিক, যার দ্বারা উনি রাতারাতি ভাইরাল হতে পারবে। এখন এই জঙ্গলে তিনি আস্তানা বানায়। নিরিবিলি হাউসটা কি তার? না, ওটা আমার। আপনার? হ্যাঁ, ওটা আমার। যাই হোক, তুমি পথের ঘটনা শোনো, ধীরে ধীরে বুঝবা। তা ঠিক, কিন্তু আমার রক্তের পিপাসা পেয়েছে, আর হাঁটতে পারছি না। এই নাও, আমরা আরেকটা আঙুল খাও। ওকে, আর একটা আঙ্গুল খেলাম। উনিও উনার আঙ্গুল থেকে খানিকটা রক্ত খায়। পিপাসা মিটেছে? আচ্ছা বলুন, তারপর কি হলো? এরপর ডাক্তার মাহফুজ তার ব্ল্যাক ম্যাজিকের গবেষণা শুরু করে। প্রতিদিন নতুন নতুন সূত্র বের করতে থাকে, কিন্তু সে তার একসময় লোভ লেগে যায়। উনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হতে চেয়েছেন, তবে বিফলে যাচ্ছিল না কিছুই। তিনি টার্গেটের মতো পৌঁছেছিলেন, তবে কাজ করতে প্রতিদিন একটা মানুষের দরকার হতো, যার জন্য আমাকে বাছাই করেছে ডক্টর মাহফুজ। আমাকে মোটা অঙ্কে টাকা দিত, আমিও প্রতিদিন মানুষ কিডন্যাপ করে এনে দিতাম। আপনি কেন এসব করতে গিয়েছিলেন? তখন আমি এমনিতেই কিডন্যাপার ছিলাম। তারপর বলুন। এরপর দেশ জুড়ে হইচই পড়ে যায়। সবাই কিডন্যাপের ব্যাপারে সতর্ক হয়ে যায়। সবাই সন্দেহ করে পদ্মা সেতুর জন্য কল্লা চোর বের হয়েছে, কিন্তু আসলে তখন আমরা ছিলাম এই কাজে। হ্যাঁ, আমিও শুনেছিলাম। এরপর কি হলো? এরপর মানুষ এনে দেওয়া খুব কষ্টের হয়ে যায়। ডক্টর মাহফুজ আমার উপর চাপ সৃষ্টি করতে থাকে। আমিও পাগলের মতো মানুষ খোঁজা শুরু করি, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। একদিন হতাশ হয়ে ডাক্তার মাহফুজের আস্তানায় যাই। দরজা খোলার আগেই ভিতর থেকে একটা শব্দ আসে। আমি জানালার পাশে গিয়ে দেখার চেষ্টা করি কি হচ্ছে। তখন বুঝে ফেলেছি আসল কাহিনী। ডক্টর মাহফুজ এই ব্ল্যাক বুক বইটি বানায়, যে বইয়ের সাহায্যে যে অতীত এবং ভবিষ্যৎ দুটোই হাতের নাগালে আনতে পারবে। সে যেদিন মরবে তার পরের দিন আবার তার চামড়ারা সেই বইয়ের মাধ্যমে তাকে জীবিত করবে, অর্থাৎ সে অমর হয়ে যাবে। কিন্তু এই জন্য সেদিন রাতেই 8 জন মানুষের রক্ত দরকার ছিল। যদি 8 জন মানুষের রক্ত হয় তবে উনি বইটি সম্পূর্ণ বানাতে পারবেন। এদিকে আমি একটাও মানুষ জোগাড় করিনি। ও মাই গড! এরপর কি হলো? এরপর উনি আমার জানালার পাশে দেখে ফেলে। আমি পালাবো ঠিক তার আগে উনি তার চামড়া দিয়ে আমায় ধরে ফেলে। কিন্তু তখনই চলে আসে ওনার শেষ সময়। একটা জাদুর পাখি ছিল ওনার। পাখিটি ওনার মৃত্যুর 10 মিনিট আগে খবর পেয়ে যেত। তখন পাখিটি চিৎকার করে দেয়। তখনই ডক্টর মাহফুজ চমকে ওঠে। 8 জন মানুষ তো হয়নি, সব ওনার বিপলে যেতে বসেছে। তাই বুদ্ধি খাটিয়ে উনি সেই বইয়ের ভিতরে ঢুকে পড়ে। উনি যাওয়ার সাথে সাথে সব চামড়া হাওয়া হয়ে যায়। বইটিও অটোমেটিক গায়েব হয়ে যায়। আমি বুঝিনি কি হয়েছে, তাই পালিয়ে বাসায় চলে আসি। দরজা খুলতে যাব, তখনই দেখি আমার পায়ের সামনে সেই বই। আমি অন্ধকারে খেয়াল না করলেও বুঝতে পেরেছি এটা ব্লক বুক হবে, তাই লাথি মারার প্রস্তুতি নিয়েছি। এমনি একটা ভয়ঙ্কর হাত এসে আমাকে বইয়ের ভিতরে নিয়ে যায়। চলে যাই আমি অতীতে। গিয়ে আমার উপকারও হয়েছে। আমার স্ত্রী মারা গেছিলো 3 মাস আগে, তাও রোড অ্যাক্সিডেন্টে। তাই অতীতে গিয়ে আমি আমার স্ত্রী পিয়াকে বাঁচাই। এরপর থেকেই আমি অভিশপ্ত হয়ে যাই। কিন্তু আমি জানতাম
আমি যদি মানুষের রক্ত খাই তবে সে রক্ত সোজা বইয়ের ভিতরে যাবে। 8 জন মানুষের রক্ত পরিপূর্ণ হলেই সে বেঁচে যাবে, আবার জেগে উঠবে ব্ল্যাক বুক। তাই মানুষের রক্ত না খেয়ে পশু পাখির রক্ত খেতাম। ও তাহলে তো আমি হুগা মারা দিছি, আমিও তো 33 জন খাইছি। সমস্যা নেই, হাতে এখনও 2 ঘন্টা আছে। রাত 12টার আগে যদি আমরা গিয়ে মিশন কমপ্লিট করি তবে সব ঠিক হয়ে যাবে। কিসের মিশন? তুমি আমাকে জবাই করবে। কি? না, আমি পারবো না। দেখো আবির, তুমি এখন পিপাসা মুক্ত। একটু পর তোমার রক্তে পিপাসা পাবে, তখনই তুমি আমার রক্ত খেতে চাইবে, কিন্তু তুমি খাবে না। তুমি ধৈর্য রেখে আস্তানা অবধি যাবে, কথা দাও? আমি পারবো তো? হ্যাঁ, তুমি আবির হাসান কাব্য হরহর আর ভৌতিক ঘটনা নিয়ে সারা জীবন গবেষণা করেছো। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। ওকে, কিন্তু কি করব? আস্তানায় গেলেই আমরা সেই বই দেখতে পাবো, আর বইয়ের পাশেই একটা তলোয়ার রাখা আছে। তলোয়ারটা ডক্টর মাহফুজের। তুমি সেই তলোয়ার দিয়ে আমাকে জবাই করে দিবে। এরপর আমার দেহ থেকে বের হওয়া রক্ত সেই বইয়ের মধ্যে ফেলবা। যখন বইটি লাল বর্ণ ধারণ করবে তখন তুমি ওই বইটাকে আগুনে ফেলে দিবা। ব্যাস, বইয়ের খেলা শেষ। আর এটা তোমাকে পারতেই হবে আবির। মনে রেখো, তুমি আবির হাসান কাব্য, তুমি সব পারো। রহস্য নিয়ে খেলাই তোমার কাজ। ওকে, কিন্তু একটা প্রশ্ন, তোমার রক্ত দিলে তো সে শক্তিশালী হবে। না, কারণ সেই বইয়ের শিকার আমরা দুজন। যে কোনো একজনের রক্ত লাগবে। তুমি বললে আমি তোমাকে জবাই করে দিতে পারি, তবে আমি বেঁচে যাব। তাই করুন। আপনার স্ত্রী, পরিবার সবাই বেঁচে আছে, তাদের পাশে দাঁড়ানো দরকার। না, তা আর হবে না। আমার আঙুল তুমি খেয়েছো, কোনো মেডিসিনও নেই। হাতের রোগ ছিঁড়ে গেছে আমার। জোড়া গেল আর 4 ঘন্টা বাঁচবো, এরপর এমনিতেই আমি মারা যাব। তুমি আমাকেই জবাই করবো। ওকে। এরপর রায়হান একটি গাছের সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়তে লাগলো। উইং ট্রিং ব্রিং ক্রিং গুয়াইস গুয়াইস আলাতুকা মিনখাজ আখ আখা হালিক্রা ইউহা ক্রোজ। সঙ্গে সঙ্গে গাছটি 2 ভাগ হয়ে যায়। গাছে অপর প্রান্তে দেখা যায় একটি দরজা। লোকটি সে দরজা দিয়ে প্রবেশ করে। আমি লোকটিকে অনুসরণ করতে লাগলাম। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম অন্য একটি দেশে। সেখানেও সব অন্ধকার। কিছুদূর হাঁটার পর আমরা একটা বাড়ির ভিতরে ঢুকে যাই। লোকটির কথা মতো টেবিলের সে বইও দেখতে পেলাম। ঘড়িতে সময় রাত 11:41। মাত্র 19 মিনিটের ভেতর কাজ শেষ করতে হবে। টেবিলের পাশে তলোয়ারও রাখা আছে। আবার আশ্চর্যজনক একটা সিনও দেখতে পেলাম। ডাক্তার মাহফুজুর রহমান নাসিকের একটি মূর্তি দাঁড় করানো পাথর দিয়ে। ওনার আস্তানায় নিজের মূর্তি বানিয়েছিল। যাক, আমি ওনাকে দেখতে পেলাম। আর যাই হোক, আমার জীবন নরক বানানো লোকটি কেমন তা তো দেখেছি। আমার পাশে থাকা রায়হান বলল, মিশন শুরু করো। আমি টেবিলের ওপর শুয়ে পড়ি, তুমি জবাই করো আমাকে। একটা কথা মনে রেখো, তুমি আবির হাসান কাব্য, তুমি অবশ্যই পারবে, ভয় পাবে না। ওকে, যান। রায়হান টেবিলে গিয়ে শুয়ে পড়ে। আমিও তলোয়ারটা হাতে নিলাম। ঘড়িতে তাকিয়ে দেখি আর 15 মিনিট আছে। সময় অপচয় করা যাবে না। এদিকে আমার রক্তের পিপাসা পেয়েছে খুব। মাথা ঝিম মেরে উঠল, হিংস্র হয়ে গেলাম। কুচ করে এক কোপ দিলাম লোকটির গলায়। সঙ্গে সঙ্গে চিৎ চিৎ করে রক্ত বের হতে লাগলো। আমি আগে কিছু রক্ত খেয়ে নিজেকে শান্ত করলাম। রায়হান ধড়পড় করে করতে করতে মারা যায়। সময় আর 13 মিনিট আছে। আমি রক্ত হাতে নিয়ে বইয়ের উপর মাখতে থাকি। অবেক্ষণ মাখার পর বইটি লাল আকার ধারণ করে। সময় আর 10 মিনিট। তাড়াতাড়ি বইটা হাতে নিয়ে দাঁড়াই, কিন্তু আগুন! ও মাই গড, এখন আগুন পাবো কোথায়? রায়হান তোমাকে আগুনের কথা বলেনি? বইটা আমার টেবিলে রেখে রায়হানের পকেটে হাতাহাতি করতে লাগলাম। রায়হানের পকেটে কোনো ম্যাচ নেই। আল্লাহ, এখন কি হবে? প্রায় 4-5 বার রায়হানের পকেট চেক করলাম, কোনো ম্যাচ নেই। এদিকে সময় আর 7 মিনিট আছে। 7 মিনিটের ভেতর বই না পুড়লে তো ডক্টর মাহফুজ বের হয়ে আসবে। হাত পা থরথর করে কাঁপতেছে আমার। নিজের পকেটও চেক করলাম, আগুন নেই। আর 6 মিনিট আছে। মাথা ঝিমঝিম করতে লাগলো। আজকে মনে নিজেও শেষ হব। আর মাহফুজও মুক্তি পাবে। কপাল বেয়ে ঘাম পড়ছে আমার। এখন একটা কথাই মনে পড়ছে আমার, তুই একটা গাধা আবির। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর তখনই চোখ গেল মূর্তির ওপর। ইয়েস, পাথরের মূর্তি। তলোয়ার নিয়ে মূর্তির পেটে জোরে জোরে আঘাত করতে লাগলাম আমি। কয়েক কোপ দেওয়ার পর 3-4 টুকরো পাথর হয়ে পড়ে যায়। আমি আগে দৌড়ে গিয়ে নিজের গায়ের গেঞ্জিটা খুলে ফেলি। এরপর গেঞ্জি মাটিতে রেখে পাথরের টুকরো ঘষাঘষি শুরু করলাম। সময় আর 2 মিনিট আছে। কি হবে কে জানে। অনেকক্ষণ ঘষার পর পাথর গরম হয়ে যায়। আগুনের শুল্কা মারতে লাগলাম। সময় আর 1 মিনিট। আমি ঠাস ঠাস করে কয়েকবার মারার পর গেঞ্জিতে আগুন লেগে যায়।
সঙ্গে সঙ্গে গেঞ্জি তুলে ফু দেওয়া শুরু করি ধীরে ধীরে। সময় আর 30 সেকেন্ড। আগুন ধীরে ধীরে বাড়তে লাগলো। সময় 20 সেকেন্ড। হঠাৎ আগুন পুরো গেঞ্জিতে ধরে যায়। এরপর আমি দৌড়ে গিয়ে বইটা হাতে নিলাম। সময় 12 সেকেন্ড। টেবিলের কাছ থেকে এসে আগুন ফেলে দিলাম বই। 4 সেকেন্ড আগেই বই ফেলেছি, নয়তো আজ গেছিলাম। বইটা আগুন পাবার সাথে সাথে হুট করে জ্বলে ওঠে। নীল রগের ধোঁয়া বের হচ্ছে, হয়তো সকল ব্ল্যাক ম্যাজিক পোড়ার ধোঁয়া। চোখ দুটি বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। এরপর হয়ে গেলাম বেহুশ। চোখ মেলে দেখি আমি জঙ্গলের পাশে রাস্তায় শুয়ে আছি। আমার চারপাশে পুলিশ পিস্তল ধরে রেখেছে। চোখ মেলে তাদের কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি। পিস্তলের গোড়া দিয়ে আমার মাথা আর পিঠে ধরাই করে। খুব কান্না পাচ্ছিল। নিজের জীবন বাজি রেখে দেশের মানুষ রক্ষা করেছি, আজ দেশ আমার বিরুদ্ধতা করছে। আমাকে পিটিয়ে আমার অজ্ঞান করে ফেলে, এরপর জেলে নিয়ে যায়। আদালতে আমি সব সত্য বলেছি, তাও আমাকে 10 বছর জেল দেওয়া হয়েছে। কারণ আমি খুনি, ফাঁসি দেয়নি, তাও বেশি। আজ 10 বছর পূর্ণ হয়েছে, তাই জেল থেকে মুক্তিও দিল।